বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুলিশ চলে যাওয়ার পরেও বাড়ির পরিবেশ স্বাভাবিক হতে পারছিল না। অহনার মনে বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, পুলিশ যদি সত্যি ভুল করে এসে থাকে তাহলে পূজারিনী এত ভয় পেল কেন? আর যদি ভয় পাওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকে তাহলে সেই কারণটা কি? এসব ভাবতে ভাবতেই অহনা লক্ষ্য করল পূজারিনী যেন সব সময় কারো না কারো ওপর নজর রাখছে। বিশেষ করে পল্টুর ঘরে থাকা ল্যাপটপটার দিকে ওর অদ্ভুত রকমের আগ্রহ। পরদিন সকালে বাড়ির সবাই যখন নাস্তার টেবিলে বসেছে তখন পূজারিনী হঠাৎ ঘোষণা করে বসল, এই বাড়িতে অনেক কিছু পরিবর্তন করতে হবে। কথাটা শুনে মিতা, মিলি, এমনকি পল্টুও অবাক হয়ে গেল। পল্টু বলল, তুমি তো এই বাড়িতে এসেছো মাত্র কয়েক দিন হলো, এত তাড়াতাড়ি পরিবর্তনের কথা বলছো কেন? পূজারিনী রহস্যময় হাসি দিয়ে বলল, কারণ আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথা শুনে অহনার সন্দেহ আরও বেড়ে গেল। সে ঠিক করল পূজারিনীর প্রতিটি পদক্ষেপ খেয়াল করবে। সেদিন রাতেই অহনা দেখতে পেল পূজারিনী চুপিসারে ছাদে উঠছে। বাড়ির সবাই তখন ঘুম। অহনাও নিঃশব্দে তার পিছু নিল। ছাদে গিয়ে সে দেখল পূজারিনী মোবাইলে কারো সাথে নিচু স্বরে কথা বলছে। হ্যাঁ, আমি কাজের অর্ধেকটা শেষ করেছি, পূজারিনী বলল। ওপাশ থেকে কি উত্তর এলো তা শোনা গেল না, কিন্তু পরের কথাগুলো শুনে অহনার বুক কেঁপে উঠল। না, এখনো ফাইলটা আমার হাতে আসেনি, তবে খুব শিগগিরই পেয়ে যাব। অহনা অবাক হয়ে ভাবল, কোন ফাইলের কথা বলছে পূজারিনী? পরদিন দুপুরে নতুন আরেকটি ঘটনা ঘটল। পল্টুর ঘর পরিষ্কার করতে গিয়ে মিলি দেখতে পেল একটা ছোট্ট কালো পেনড্রাইভ। পেনড্রাইভটা আগে কেউ দেখেনি। বিষয়টা জানাজানি হতেই সবাই জড়ো হলো। পূজারিনী পেনড্রাইভটা দেখেই কয়েক সেকেন্ডের জন্য ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, এটা নিশ্চয়ই পুরনো কিছু হবে। অহনার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, তুমি এত নিশ্চিত হলে কিভাবে? পূজারিনী উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় ইন্সপেক্টর আবার বাড়িতে এলেন। তিনি জানালেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক সাইবার চক্র দেশের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার চেষ্টা করছে। তদন্তে কিছু নতুন তথ্য পাওয়া গেছে। ইন্সপেক্টর যখন কথা বলছেন তখন অহনা লক্ষ্য করল পূজারিনীর হাত কাঁপছে। সতু মামা আবারও বিষয়টাকে হালকা করে উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু ইন্সপেক্টর এবার স্পষ্ট ভাষায় বললেন, আমাদের সন্দেহ এখনও দূর হয়নি। আমরা কাউকে অপরাধী বলছি না, তবে সবাইকে নজরে রাখছি। এই কথা শুনে পূজারিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এদিকে পল্টু 6 মাসের ব্রতের বিষয়টা নিয়ে ভীষণ বিরক্ত। সে বারবার পূজারিনীকে বোঝানোর চেষ্টা করছিল যে এসব কুসংস্কার, কিন্তু পূজারিনী একটুও নরম হলো না। বরং সে বলল, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে 6 মাস অপেক্ষা করতেই পারবে। পল্টু বাধ্য হয়ে চুপ করে গেল। একদিন গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। তখনই মিতা চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে এসে দেখে স্টোর রুমের দরজা খোলা, আর ভেতরের পুরনো আলমারির সব জিনিসপত্র এলোমেলো। অহনা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকে দেখে মেঝেতে একটা ছেঁড়া কাগজ পড়ে আছে। সেখানে কয়েকটি সংখ্যা আর অদ্ভুত কিছু চিহ্ন লেখা। পুলিশকে খবর দেওয়া হয়। ইন্সপেক্টর এসে কাগজটা দেখে চমকে ওঠেন। তিনি বলেন, এটা সাধারণ কোনো কাগজ নয়, এটা এক ধরনের কোড। বাড়ির সবাই হতবাক। এরপর থেকে বাড়ির পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অহনা একদিকে পূজারিনীর ওপর নজর রাখছে, অন্যদিকে রহস্যময় কোডের রহস্য ভাঙার চেষ্টা করছে। কয়েকদিন পর অহনা আবার পূজারিনীকে অনুসরণ করে। এবার সে দেখে পূজারিনী বাড়ির পেছনের পুরনো বাগানে গেছে। সেখানে আগে থেকেই এক অচেনা লোক অপেক্ষা করছিল। লোকটি বলল, সময় ফুরিয়ে আসছে। পূজারিনী উত্তর দিল, আমি জানি, কিন্তু এখনই সব কিছু করা সম্ভব নয়। লোকটি রাগান্বিত গলায় বলল, ব্যর্থ হলে আমাদের সবার বিপদ হবে। এই পর্যন্ত শুনেই অহনা হঠাৎ পায়ের নিচে শুকনো ডাল ভেঙে ফেলে। শব্দ শুনে পূজারিনী ও লোকটি ঘুরে তাকায়। লোকটি সঙ্গে সঙ্গে অন্ধকারে মিলিয়ে যায়। পূজারিনী এগিয়ে এসে অহনাকে দেখে অবাক হয়ে যায়। তুমি এখানে? পূজারিনী জিজ্ঞেস করল। অহনা বলল, এই প্রশ্নটা তো আমার করা উচিত। তুমি কার সাথে দেখা করছিলে? পূজারিনী কিছুক্ষণ চুপ থেকে বলল, সব সত্যি জানার সময় এখনো আসেনি। অহনা বলল, তাহলে সত্যিই কিছু লুকাচ্ছ? পূজারিনী শুধু রহস্যময়ভাবে হাসল। পরদিন সকালে আরও বড় চমক অপেক্ষা করছিল। পল্টুর ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ কিছু ফাইল উধাও হয়ে গেছে। সবাই হতবাক। পল্টু স্পষ্ট জানালো, আগের রাতেও ফাইলগুলো ছিল। ইন্সপেক্টর খবর পেয়ে আবার বাড়িতে এলেন। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, এবার আর এটা সাধারণ ঘটনা নয়। যে ব্যক্তি এই কাজ করেছে সে খুবই বুদ্ধিমান।
এরপর তিনি পূজারিনীর দিকে তাকিয়ে বললেন, আর আপনার ব্যাপারে আমাদের কিছু নতুন তথ্য এসেছে। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। পূজারিনী ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, তাহলে অবশেষে আপনারা সত্যের কাছাকাছি পৌঁছেছেন। পল্টু, অহনা, মিলি, মিতা সবাই স্তব্ধ হয়ে গেল। ইন্সপেক্টর বললেন, আপনি আসলে কে? পূজারিনী একবার চারপাশে তাকিয়ে বলল, আমি যা তা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। ঠিক তখনই বাড়ির বাইরে হঠাৎ একটি কালো গাড়ি এসে থামে। কয়েকজন অচেনা লোক দ্রুত বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। অহনা ভয় পেয়ে যায়। ইন্সপেক্টর নিজের টিমকে সতর্ক করেন, আর পূজারিনী ধীরে ধীরে বলে ওঠে, এবার সত্যিটা প্রকাশ পাওয়ার সময় এসে গেছে। কিন্তু সত্যিটা কি? পূজারিনী কি সত্যি একজন গুপ্তচর, নাকি সে এমন এক গোপন মিশনে এসেছে যার কথা কেউ জানে না? কালো গাড়ি থেকে নামা লোকগুলো কারা? আর অহনা কি সময় থাকতে পুরো রহস্যের সমাধান করতে পারবে? কালো গাড়ি থেকে নামা লোকগুলো দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়তেই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পল্টু ভয়ে পূজারিনীর সামনে দাঁড়িয়ে বলে, পূজা, এরা কারা? কিন্তু আশ্চর্যের বিষয়, পূজারিনীর মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং সে যেন আগেই জানতো এমন কিছু ঘটতে চলেছে। ইন্সপেক্টর নিজের টিমকে প্রস্তুত থাকতে বললেন। ঠিক তখনই কালো পোশাক পরা একজন লোক সামনে এগিয়ে এসে বলল, আমরা কাউকে ক্ষতি করতে আসেনি, আমরা শুধু পূজারিনীকে নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। অহনা সঙ্গে সঙ্গে বলে উঠল, কেন? পূজারিনী কি করেছে? লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, ও আমাদের দলের একজন। কথাটা শুনে বাড়ির সবার মাথায় যেন বাজ পড়ল। পল্টু অবিশ্বাসের চোখে পূজারিনীর দিকে তাকিয়ে রইল। পূজারিনী ধীরে ধীরে সামনে এসে বলল, হ্যাঁ, আমি অনেক কিছু লুকিয়েছি, কিন্তু আমি তোমাদের শত্রু নই। ইন্সপেক্টর রেগে বললেন, তাহলে সত্যিটা বলুন। পূজারিনী গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল, আমার আসল নাম পূজারিনী নয়। কয়েক মাস আগে একটি আন্তর্জাতিক চক্র দেশের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে শুরু করে। সেই চক্রের ভেতরে ঢোকার জন্য আমাকে গোপনে পাঠানো হয়েছিল। সতু মামা তো অবাক হয়ে চেয়ার থেকেই প্রায় পড়ে যাচ্ছিলেন। মিলি বলল, মানে তুমি একজন গুপ্ত এজেন্ট? পূজারিনী মাথা নাড়ল। কিন্তু ঠিক তখনই ইন্সপেক্টর বললেন, না, গল্পটা এত সহজ নয়, কারণ আমাদের কাছে এমন